আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। লা লিগা ক্যাম্পেইনে বার্সার জন্য প্রত্যেকটা ম্যাচে খুবই গুরুত্বপূর্ণ এবং মায়োর্কার বিপক্ষে ম্যাচ রয়েছে। এই ম্যাচের আগে বার্সাকে কেন্দ্র করে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা করতে চাই এবং শুরুতে আমরা বার্সার পরবর্তী ফিক্সারগুলো একটু দেখার চেষ্টা করব, কারণ এই মুহূর্তে জয় যেমন নিশ্চিত করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, একই সময়ে একই রকমের গুরুত্বপূর্ণ হচ্ছে যাতে করে প্লেয়ারদেরকে ইনজুরির কারণে হারাতে না হয়। কারণ সর্বশেষ ম্যাচে লেভানডফস্কি সিচুয়েশনটা বার্সার জন্য পুরো ব্যাপারটাকে অনেকটুকুই ডিসরাপ্ট করেছে। অনেকটাই সাজানো গোছানো বার্সার যে একটা পরিবেশ, সেটাতে যথেষ্ট পরিমাণ কিন্তু পরিবর্তন এসেছে সর্বশেষ আলেহান্দ্রো বালদে এবং এরপরে লেভানডফস্কির ইনজুরির কারণে। দেখুন, এই ম্যাচটার পরে কোপা দেল রের একটা ফাইনাল রয়েছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। একে তো একটা টুর্নামেন্টের ফাইনাল, দ্বিতীয়ত প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। বার্সাকে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করে এই ম্যাচটা খেলতে হবে এবং এই ম্যাচে বার্সেলোনা প্লেয়াররা সব কিছু দেওয়ার চেষ্টা করবেন, দ্যাটস এ গিভেন। এরপরে ইন্টার মিলানের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে বার্সার খেলা থাকবে, অর্থাৎ 27 তারিখ বাংলাদেশ সময়, তারপর মের 1 তারিখ। একেবারে ঠাসা একটা সূচি। আপনি এতটা হাই ভোল্টেজ ম্যাচ খেলার পরে ইন্টারের বিপক্ষে ম্যাচের আগে যথেষ্ট বিশ্রাম কিন্তু পাচ্ছেন না। তারপরে ভাইয়া দলিদের বিপক্ষে 4 তারিখে খেলা রয়েছে, তারপরে আবার ইন্টার মিলানের বিপক্ষে কঠিন একটা ম্যাচ থাকবে, তারপরে আবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে লা লিগাতে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ থাকবে। আপনারা মের 11 তারিখে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লা লিগার এই ম্যাচটাতে যদি ফোকাস করেন, এই মুহূর্তে লা লিগা পয়েন্ট টেবিলে রিয়ালের সাথে বার্সার স্পষ্ট ব্যবধান 4 পয়েন্টের। বার্সা যদি এই যে সামনে মায়োর্কার বিপক্ষে ম্যাচ কিংবা ভাইয়া দলিদের বিপক্ষে ম্যাচ, এই ম্যাচগুলোতে পয়েন্ট ড্রপ করে, তাহলে রিয়াল মাদ্রিদ এখানে একটা সুযোগ পেয়ে যাবে। রিয়াল মাদ্রিদ তখন মের 11 তারিখে লা লিগার এই ম্যাচটাকে একেবারে ফাইনাল একটা ম্যাচ হিসেবে নিতে পারবে এবং রিয়ালের হারানোর এই মুহূর্তে কিছু নেই। বার্সা এখানে একটা ডিফেন্ড করার মতো সিচুয়েশনে পড়ে যাবে এবং এই মুহূর্তে নিশ্চিত করে বলতে পারি হান্সি ফ্লিক সেই জিনিসটা চাইবেন না। তাই এখানে আসলেই মায়োর্কার মতো দলের বিপক্ষে জয় পাওয়াটা অনেক বেশি করে গুরুত্বপূর্ণ। কোনো ম্যাচকে আসলে ছোট করে দেখার বিন্দুমাত্র সুযোগ নেই। এখন মায়োর্কার বিপক্ষে ম্যাচে চলে আসি। সর্বশেষ মায়োর্কার মাঠে বার্সেলোনা যখন খেলেছিল 5-1 গোলে রীতিমতো তাদেরকে বিধ্বস্ত করেছিল। সেটা একটা রেডিমেড ফর্মুলা হতে পারে, তবে একই সঙ্গে এই জিনিসটা বলে রাখি যে এই মুহূর্তে পয়েন্ট টেবিলে 7 নম্বর স্থানে থাকা মায়োর্কা একেবারে সহজ কোনো প্রতিপক্ষ নয়। বার্সার ক্ষেত্রে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং যে জায়গাটা দেখছি, প্লেয়িং 11 ঠিক করা, প্লেয়ারদেরকে বিশ্রাম দেওয়া, তার পাশাপাশি ডিফেন্স লাইন নিয়েও একটু কাজ করা। কারণ সর্বশেষ টানা কয়েকটা ম্যাচের ডিফেন্স লাইন কিন্তু কাজ করেনি। সেল্টা ভিগোর বিপক্ষে বার্সেলোনা 3-3টা গোল কনসিড করেছে এবং যেভাবে বার্সেলোনা যে জায়গা থেকে ডিফেন্সিভ এররের মাধ্যমে গোলগুলো কনসিড করেছে সেটা কিন্তু মানা যায় না। সবচেয়ে যেটা ভয়ঙ্কর ব্যাপার, বার্সার অফসাইড ট্র্যাপ কিন্তু বারবার ভেঙে পড়েছে। এই জায়গা থেকে ডিফেন্সিভ প্লেয়ারদেরকে আরও বেশি দায়িত্ব নিতে হবে। ডিফেন্স যে কোনো একটা দলকে ট্রফি জয়ের পথে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এই জায়গা থেকে বার্সার ডিফেন্ডারদেরকে আরও বেশি দায়িত্বশীল আচরণ করতে হবে, এটা গিভেন একটা সিনারিও। এই ম্যাচে ডিফেন্সে পরিবর্তন আসতে পারে। রোনাল্ড আরহু ফিরে আসতে পারেন সেন্টার ব্যাক পজিশনে, সেক্ষেত্রে ইনিয়াগো মার্টিনেজ হয়তোবা মাঠের বাইরে থাকবেন এবং রাইট ব্যাক পজিশনে হেক্টর ফোর্ড খেলতে পারেন। লেফট ব্যাকে বড় মতো জেরার্ড মার্টিন থাকবেন, অর্থাৎ ডিফেন্সে একাধিক পরিবর্তন আসতে পারে। তাই দায়িত্বটা আরও বেড়ে গেল। মাঝখানে অর্থাৎ মিডফিল্ডে প্লেয়ারদেরকে বিশ্রাম দেওয়ার ব্যাপার আছে। পেদ্রি বলেন, ফ্র্যাঙ্কি ডিয়ং বলেন, তাদেরকে আসলেই ফ্রেশ রাখতে হবে, কারণ আমরা দেখেছি যে এই প্লেয়ারদেরকে ছাড়া বার্সার মিডফিল্ড অনেকটুকুই কিন্তু মলিন বলে মনে হয়। বার্সার কাছে এই মুহূর্তে মার্ক কাসাদোর মতো অপশানটা না থাকাটাও কিন্তু সিচুয়েশনটা অনেকটুকু কমপ্লিকেটেড করে ফেলেছে। তবে মিডফিল্ডে এরিক গার্সিয়া, গাভি, পাবলো তোর্রে এই প্লেয়াররা বিকল্প প্লেয়ার হিসেবে বেশি খেলছেন। এই সময়টাতে এসে তাদেরকে একটু বেশি দায়িত্ব নিতে হবে। ফাইনাল থার্ডে ফেরান তোরেস লেভানডফস্কির জায়গায় খেলবেন, তার জন্য এই সিজনটা আরও বড় স্টেটমেন্টে শেষ করার সুবর্ণ একটা সুযোগ। লামিন ইয়ামাল হয়তো স্টার্টিং লাইনআপে থাকবেন, সেক্ষেত্রে রাফিনা বিশ্রাম পেতে পারেন এবং রাফিনার জায়গায় ফেরমিন লোপেজ লেফট উইংয়ের ওই বা লেফট হাফ স্পেসের ওই জায়গাটায় খেলতে পারেন, কিংবা এখানে অদল বদল আসতে পারে। অর্থাৎ আমরা ফাইনাল থার্ডেও বড় পরিবর্তন দেখব। নিজেদের ঘরের মাঠে ফার্স্ট হাফে হয়তোবা এত বেশি পরিবর্তন এনে হান্সি ফ্লিক চেষ্টা করবেন। সেকেন্ড হাফে রেজাল্ট পক্ষে না আসলে তার আস্থা আছে তিনি এই প্লেয়ারদেরকে, অর্থাৎ যারা বেঞ্চে থাকবেন তাদেরকে নামিয়ে রেজাল্টটা পক্ষে আনতে পারেন। তবে সবার আগে ডিফেন্সিভ অ্যাওয়ারনেস, বিকল্প হিসেবে যারা সুযোগ পাচ্ছেন তারা তাদের জায়গা থেকে দায়িত্ব পালন করা, এগুলোর দিকে আমি আরও অনেক বেশি করে ফোকাস করতে বলবো। কারণ একটা টুর্নামেন্ট আপনি যদি শেষ পর্যন্ত সেটা 11, 12, 13 জন প্লেয়ারের উপর নির্ভর করে কাটান, সেটা কিন্তু জাস্টিফাইড না। আপনার কাছে অন্তত 16, 17, 18 জনের একটা স্কোয়াড থাকতে হবে যারা তাদের জায়গা থেকে যখনই সুযোগ পাবেন তখনই কিন্তু কন্ট্রিবিউট করবেন। এই জায়গা থেকে আসলেই বার্সার বাকি প্লেয়ারদের কন্ট্রিবিউশন রাখার বড় একটা সুযোগ দেখছি। দেখা যাক স্টার্টিং লাইনআপের প্লেয়ারদের অধিকাংশের মতো বাকি প্লেয়াররা এই সুযোগটা নিতে পারেন কিনা। আদিওস ভিস্কা এল বার্সা।